নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্লাস নম্বর 11 নিয়ে। চলো তাহলে দেখে নিই আজকে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হুইচ কিং অফ দ্য মৌখারিজ ক্লেম টু হ্যাভ ডিফিটেড দ্য লেটার গুপ্তাস? মৌখারি বংশের কোন রাজা পরবর্তী গুপ্ত বংশের রাজাদের পরাজিত করার দাবি করেছিলেন? ঈশান বর্মন, নাকি অবন্তী বর্মন, নাকি গ্রহ বর্মন, নাকি সর্ববর্মন? উত্তর হচ্ছে এখানে সর্ববর্মন। এই যে এরা যে মৌখারি কিংডম, এরা কিন্তু আমাদের ভারতবর্ষে রুল করত 6th সেঞ্চুরি সিই, বিসি নয় সরি 6th সেঞ্চুরি সিই। 6th সেঞ্চুরি সিইতে এরা কিন্তু আমাদের ভারতবর্ষে রাজত্ব করতো, মানে মোটামুটি ধরো 550 থেকে 606 সিই পর্যন্ত। এবার এদের যে মানে ক্যাপিটাল ছিল কান্নৌজ, ঠিক আছে। এবার এই যে এর মধ্যে প্রথম যে রাজা ঈশান বর্মন, ইনি কিন্তু কুমার গুপ্তের সাথে যুদ্ধ করেছিলেন। কুমার গুপ্ত, ঠিক। আর এই যে গ্রহ বর্মন কিন্তু আমাদের হর্ষবর্ধনের বোন কাকে ব্যবহার করেছিলেন? ম্যারেট রাজর্ষি। এবারে একে কিন্তু কিল্ড বাই গৌড়, শশাঙ্ক কিন্তু একে হত্যা করেছিলেন। বোঝা গেছে? তাহলে আমাদের উত্তরটা কি, যে কোন মৌখরী বংশের রাজারা পরবর্তী গুপ্ত বংশের রাজাদের পরাজিত করে দাবি করেছিলেন? সেটা হচ্ছে সর্ববর্মন। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ক্রিপস মিশন সেন্ট টু ইন্ডিয়া? ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে পাঠানো হয়েছিল? 1940, 1939, 1935 নাকি 1942? উত্তর হচ্ছে 1942 সালে। এবার এই যে ক্রিপস মিশন, একে ভারতে কেন পাঠানো হয়েছিল না, ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে ভারতবর্ষে কী হবে, একটা কনস্টিটিউশন তৈরি করা হবে, তার একটা ড্রাফট নিয়ে এই ক্রিপস মিশন ভারতবর্ষে পাঠানো হয়েছিল। এবং এটার দ্বারা কী করা হয়েছিল, যে ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্টিটিউশন বানানো হবে, কি টু ফ্রেম আ ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন। এটা গেল ক্রিপস মিশন ভারতে আসার উদ্দেশ্য। এবারে এখানে কিন্তু আমাদের কংগ্রেস এটাকে সমর্থন করেছিল, আইএনসি এটাকে সমর্থন করেছে, কিন্তু মুসলিম লীগ এটাকে অসমর্থন করেছিল। কারণ এটা হচ্ছে তোমার মানে দুটো মুসলিম লীগ চেয়েছিল দুটো আলাদা সেপারেট কনস্টিটিউশন গঠন করা হোক, ঠিক আছে। এবং এ চাইছিল যে দুটো সেপারেট মানে ইয়ের জন্য একটা, ইন্ডিয়ার জন্য আলাদা কনস্টিটিউশন এবং পাকিস্তানের জন্য আলাদা কনস্টিটিউশন স্থাপন করা হোক। তার জন্য কিন্তু মুসলিম লীগ রিজেক্টেড হয়েছিল। তাহলে ওয়ান্টেড সেপারেট কনস্টিটিউশন। তাহলে ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন? ক্রিপস মিশন ভারতে আসে 1942-তে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। According to the census 2011, in which state is the difference in male and female literacy rates is the lowest? 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের পার্থক্য সবচেয়ে কম? তামিলনাড়ু, কেরালা, গুজরাট নাকি মহারাষ্ট্র? উত্তর হচ্ছে আমাদের কেরালা। তাহলে দেখে নিই এর সম্পর্কে কিছু তথ্য। কেরালাতে 2011 সাল আদমশুমারি অনুযায়ী মেল লিটারেসি রেট কত? 96.1%, ফিমেল লিটারেসি রেট কত? 92.1%, এবং গ্যাপ কত? 4.0%। তাহলে এই যে কেরালার গ্যাপ হচ্ছে 4.0%, তামিলনাড়ুর গ্যাপ হচ্ছে 13.4%, মহারাষ্ট্রের গ্যাপ হচ্ছে 12.5% এবং গুজরাটের গ্যাপ হচ্ছে 16.1%। তো স্বভাবতই যদি বলে যে মেল লিটারেসি এবং ফিমেল লিটারেসি রেটের মধ্যে সবচেয়ে গ্যাপ কোথায় কম, না সেটা হচ্ছে আমাদের কেরালা, ঠিক আছে। এরপরে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রইল, সেটা হচ্ছে যে এই আমাদের 2025 সালে কোন স্টেট 100% লিটারেসি রেট অ্যাকোয়ার করেছে? কমেন্ট বিলো, তোমরা কমেন্টে জানাও 2025 সালে কোন স্টেট 100% লিটারেসি রেট অ্যাকোয়ার করেছে, ঠিক আছে।
এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন ইকোনমিক্স হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্টস ইজ ডিফাইন্ড ওভার এ পিরিয়ড অফ টাইম? অনলি ফ্লো, অনলি স্টক, বোথ ফ্লো অ্যান্ড স্টক, আর নাইদার ফ্লো অর স্টক। অর্থনীতিতে নিচের কোন ধারণাটি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংজ্ঞায়িত করা হয়? না শুধুমাত্র প্রবাহ, শুধুমাত্র মজুদ, নাকি প্রবাহ এবং মজুদ উভয়ই, নাকি প্রবাহ বা মজুদ কোনোটি নয়? উত্তর হচ্ছে আমাদের অনলি ফ্লো। উত্তর হচ্ছে আমাদের অনলি ফ্লো। মানে এই যে ডিফাইন্ড ওভার এ পিরিয়ড অফ টাইম, যখনই কোনো কিছু একটা টাইম পিরিয়ডের পরপর বাড়তে থাকবে বা কমতে থাকবে, বা তাকে ডিফাইন করা হবে একটা টাইম পিরিয়ডের রেসপেক্টে, তখন তাকে বলবো ফ্লো কনসেপ্ট। ঠিক আছে, চলো দেখি এর সম্বন্ধে কিছু তথ্য আছে কি আমার কাছে। প্রথমে এই যে স্টক কনসেপ্টে আছে পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমি ওটাকে মেজার করব। আর ফ্লো কনসেপ্ট হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে একটা অন এ রেগুলার বেসিস, অনে হতে পারে ফোর্টনাইট, অনে ইয়ার, বা হতে পারে যে অনে মান্থ, একটা এক মাস পর যদি আমরা কোনো কিছুকে মেজার করতে যাই তখন সেটা হয়ে যাবে ফ্লো কনসেপ্ট। আর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, তো ধরো একটা নির্দিষ্ট ডেট বলে দিলাম যে 31শে অগস্ট, ওই দিন যদি আমরা কিছু মনিটারি ভ্যালু বা কিছুকে ডিনোমিনেট করতে যাই তখন সেটা হয়ে যাবে স্টক কনসেপ্ট। এটা হচ্ছে স্ট্যাটিক, এবং ফ্লো কনসেপ্ট ডাইনামিক। এক্সাম্পল হচ্ছে ওয়েলথ, আর ইনকাম হচ্ছে আয়। মানে ধরো বললাম যে 31 অগাস্টে কতটা পরিমাণ ওয়েলথ আমার কাছে আছে, সেটা আমরা কী দ্বারা ডিনোট করবো, সেটা স্টক কনসেপ্ট দ্বারা। আর যদি বলি যে না আমার মাসিক বেতন, প্রত্যেক মাসে বেতন আমাদের কাছে ঢোকে, তো তাহলে সেটা হয়ে যাবে ফ্লো কনসেপ্ট, প্রবাহ কনসেপ্ট। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হু অ্যামং দ্য ফলোয়িং সিঙ্গার্স হ্যাড বিন কনফার্ড উইথ দ্য পদ্ম ভূষণ, দ্য থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন 2021? নিচের কোন সঙ্গীত শিল্পী 2021 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেছেন? শ্রেয়া ঘোষাল, নাকি কবিতা কৃষ্ণমূর্তি, নাকি কৃষ্ণন নায়ার, শান্তিকুমারী চিত্রা, নাকি অলোকে ইয়াগনিক? আমাদের উত্তর হচ্ছেন কৃষ্ণন নায়ার, শান্তিকুমারী চিত্রা, কেএস চিত্রা। কোথায় হ্যাঁ, কেএস চিত্রা। এনাকে 2021 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ফ্রম দ্য পেনিনসুলার প্ল্যাটু? নিচের কোন নদীটি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি হয়নি? দ্য সোন, দ্য গণ্ডক, দ্য চম্বল, নাকি মহানদী? উত্তর হচ্ছে আমাদের দ্য গণ্ডক নদী। এই যে গণ্ডক নদী, তাহলে বলছে এটা পেনিনসুলার প্ল্যাটু থেকে উৎপত্তি নয়, তাহলে বাকিগুলো সোন হোক, চম্বল হোক, মহানদী হোক, এই তিনটেই নদী কিন্তু আমাদের পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন থেকে উৎপত্তি হয়েছে। তাহলে দেখে নিই এদের উৎপত্তি স্থল। প্রথমে সে রিভার গণ্ডক, এ কিন্তু উৎপত্তি হচ্ছে হিমালয়তে, আমাদের নেপাল হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। এবং এই গণ্ডক যেখানে উৎপত্তি হচ্ছে নেপালে, এর নাম কি? এর নাম হচ্ছে নারায়ণী। নারায়ণী রিভার বলা হয় গণ্ডকে, কোথায় না তার নাম হচ্ছে সেটা নেপালে, নারায়ণী ইন নেপাল। ওকে, সোন কোথায়? সোন হচ্ছে অমরকণ্টক পর্বত থেকে। চম্বল কোথায়? চম্বলের জানপাও হিল থেকে। মহানদী কোথায়? মহানদী কিন্তু শিবাবা উচ্চভূমি ছত্তিশগড় থেকে। ঠিক আছে, তাহলে বাকি এই যে এটাও পেনিনসুলার প্ল্যাটু থেকে, এটাও পেনিনসুলার প্ল্যাটু থেকে, এটাও পেনিনসুলার প্ল্যাটু থেকে। এদের মধ্যে তাহলে এর পেনিনসুলার প্ল্যাটু নদীগুলো আর কি কি বৈশিষ্ট্য? এরা কিন্তু তিনটেই নন পেরিনিয়াল বা অনিত্যবাহী নদী। অনিত্যবাহী নদী, ঠিক কিনা? কারণ বছরের যেহেতু পেনিনসুলার প্ল্যাটু, এখানে তো কোনো বরফের চাই নেই যেখান থেকে বরফ গলা জলে পুষ্ট নদী নয়, তাহলে এরা হচ্ছে বৃষ্টি জলে পুষ্ট নদী, এই জন্য এদেরকে বলা হচ্ছে অনিত্যবাহী নদী। সেখানে যেহেতু এটা হিমালয় উৎপত্তি হচ্ছে, তাহলে এ কিন্তু নিত্যবাহী নদী হবে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান খো খো লিগ টুর্নামেন্ট অর ইভেন্ট ইন ইন্ডিয়া? ভারতে আয়োজিত খো খো লিগ টুর্নামেন্ট বা ইভেন্টের নাম কি? প্রফেশনাল খো খো লিগ, আলটিমেট খো খো লিগ, নাকি প্রো খো খো লিগ, নাকি আলটিমেট খো খো? আচ্ছা, উত্তর হচ্ছে আলটিমেট খো খো। দেখো দুটো অপশান একরকম দেখা গেছে, উত্তর হচ্ছে আলটিমেট খো খো। চলো তাহলে দেখে নিই কিছু তথ্য। আমাদের খো খো খেলার টুর্নামেন্টের নাম কি? আলটিমেট খো খো। কাবাডি খেলার টুর্নামেন্টের নাম কি? প্রো কাবাডি লিগ। ফুটবল খেলার ইন্ডিয়ান সুপার লিগ। ক্রিকেট খেলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এগুলো আমাদের ভারতবর্ষের লোকাল বলতে পারে বা প্রফেশনাল লিগ। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য স্যালাইভা হেল্পস ইন ডাইজেশন অফ ফুডস ইন অ্যানিমেল, হোয়াট ডাজ ইট ডু? লালা প্রাণীদের খাদ্য পরিপাকে সাহায্য করে। The saliva helps in the digestion of food in animals. What does it do? এটা কি করে? লালা
প্রাণীদের খাবার বা খাদ্য পরিপাকে সাহায্য করে। এটা মূলত কি কাজ করে? ব্রেক্স ডাউন স্টার্চ ইনটু সুগার, প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য উইন্ড পাইপ, হেল্পস ইন সেন্সিং টেস্ট অফ ফুড, আর লোয়ার চান্সেস অ্যালার্জিস। লালা প্রাণীদের খাদ্য পরিপাকে সাহায্য করে। এটি মূলত কী কাজ করে না, স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে শর্করায় পরিণত করে, খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশ করতে বাধা দেয়, নাকি খাবারের স্বাদ গ্রহণে সাহায্য করে, নাকি অ্যালার্জির সম্ভাবনা কমায়? উত্তর হচ্ছে আমার যে ব্রেক্স ডাউন দ্য স্টার্চ ইন্টু সুগার। স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে শর্করায় পরিণত করে। এবার এই যে স্টার্চ বা শর্করাকে ভেঙে শর্করায় পরিণত করছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো এনজাইম করবে। কোন এনজাইম করছে? এনজাইমটার নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। হবে স্যালিভারি অ্যামাইলেজ। এবার এই যে স্যালিভারি অ্যামাইলেজ এ কী করছে, আমাদের কি আছে, এটা আমাদের আছে স্টার্চ বা শর্করা আছে, মানে স্টার্চ আছে। স্টার্চকে কী করে? স্টার্চকে উৎপন্ন করে মাল্টোজে। তাহলে এটা তোমার হচ্ছে কমপ্লেক্স কার্ব। কমপ্লেক্স কার্বকে কী করলো? সিম্পল কার্বে রূপান্তরিত করে দিল। তাহলে এটা কাজ হচ্ছে আমাদের স্যালিভারি অ্যামাইলেজ। এই জন্য বলা হয় যে আমাদের যে খাদ্যের যে পাচন না, সেই পাচনটা শুরু হয় কোথা থেকে না, আমাদের মুখগহ্বর থেকে। আমাদের মুখগহ্বর, মানে এই যে স্যালিভারের সঙ্গে যখনই আমাদের খাবারটা লেগে যাচ্ছে, খাবারের সঙ্গে যখন স্যালিভারিটা এসে লাগছে, তখনই কি সেখান থেকে কিন্তু আমাদের স্টার্চের ভাঙন শুরু হচ্ছে। তাহলে ওই জন্যে আরেকটা প্রশ্ন পড়ে যে আমাদের খাবারের যে পাচন নয়, হ্যাঁ ঠিক আছে, পাচন প্রক্রিয়া, আমাদের যে খাবারের পাচন প্রক্রিয়া সেটা কোথা থেকে শুরু হয় না, আমাদের মুখগহ্বর থেকে। ঠিক আছে। এবং এই যে আমাদের খাবার প্লাস মানে এই স্যালাইভা মিলে যে দলাটা তৈরি, তাকে বলা হয় বোলাস। কি বলা হয়? ফুড প্লাস স্যালিভা ইজ ইকুয়াল টু হচ্ছে বোলাস। ওকে, আচ্ছা। এরপরে অপশন 2টাতে কি আছে, যে প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য উইন্ড পাইপ। এটার কাজ কি? এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে অ্যাপিগ্লটিসের কাজ। চলো ছোট্ট করে লিখে নিই এখানে। অ্যাপিগ্লটিস এ কী করে? এ হচ্ছে প্রিভেন্ট ফুড ফ্রম এন্টারিং ইন্টু শ্বাসনালী। এ হচ্ছে উইন্ড পাইপ। এর কার কাজ? এপিগ্লটিসের কাজ কিন্তু হচ্ছে এটা। ঠিক আছে। আর আমাদের সেন্সিং দ্য টেস্ট অফ ফুড, এটা অবশ্যই আমাদের টেস্ট বার্ডগুলো করে। ঠিক আছে। তাহলে কি করছে, যে স্যালাইভা ডাইজেশনকে কাকে ডাইজেস্ট করে না, স্টার্চকে করে। চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডজুডিকেশন অফ ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট। সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য জল বিরোধের নিষ্পত্তির বিধান রয়েছে? আর্টিকেল 210, আর্টিকেল 258, আর্টিকেল 215, নাকি আর্টিকেল 262? আমাদের উত্তর হচ্ছে আর্টিকেল 262। ঠিক আছে, দেখিনি এ সম্পর্কে। প্রথমে হচ্ছে আর্টিকেল 262। এটা কি বলছে? এটা হচ্ছে অ্যাডজুকেশন অফ ডিসপিউট রিলেটিং টু ওয়াটার্স ইন্টারস্টেট রিভার্স। এটা হলো আর্টিকেল 210। এটা কি বলছে? ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন স্টেট লেজিসলেচার। আর্টিকেল 258 কি বলছে? পাওয়ার্স অফ দ্য ইউনিয়ন টু কনফার পাওয়ার্স অ্যাটসেট্রা অন স্টেট ইন সার্টেন কেসেস। আর্টিকেল 215 কি বলছে? হাইকোর্ট টু বি দ্য কোর্ট অফ রেকর্ড। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে আর্টিকেল 262। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ওমেন্স অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ড বাই সরোজিনী নাইডু ইন 1917? ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান ওমেন, ভারত স্ত্রী মহামণ্ডল, নাকি অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স? 1917 সালে সরোজিনী নাইডু কোন নারী সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তাহলে চলো দেখি এর সম্পর্কে আমার কী কী তথ্য আছে। আর এই যে ভারত স্ত্রী মহামণ্ডল, এটাকে প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। কত সালে? 1910 সালে। এছাড়াও ইনি এই যে সরলা দেবী চৌধুরানী কিন্তু ইনি লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প চালু করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার কোন সময় না? ডিউরিং স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টের সময় কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অ্যানিবেশন সরোজিনী নাইডু কত সালে? 1917 সালে। অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স মার্গারেট কুজিন্স 1927 সালে।
উইমেন্স ফেডারেশন অফ ইন্ডিয়ান ওমেন, এটা হচ্ছে অরুণা আশরাফ আলী, কত সালে? 1954 সালে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ফিজিওগ্রাফিক জোন অফ উত্তরাখণ্ড ইজ পপুলারলি নোন অ্যাজ হিমাদ্রি? দিস জোন কম্প্রাইজেস দ্য জাস্কার অ্যান্ড সিলেকশন অফ সেকশনস অফ দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জেস। উত্তরাখণ্ডের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি হিমাদ্রি নামে পরিচিত? এই অঞ্চলে জাস্কার এবং হিমালয়ের প্রধান পর্বতশ্রেণীগুলো অন্তর্ভুক্ত রয়েছে, ওয়েস্টার্ন, নর্দার্ন, ইস্টার্ন এবং সাউদার্ন। উত্তর হচ্ছে নর্দার্ন। উত্তরাখণ্ডের উত্তরাঞ্চলে হিমাদ্রি পর্বত শৃঙ্গটি, মানে হিমাদ্রি পর্বতমালার কিছুটা অংশ কিন্তু আমাদের উত্তরাখণ্ডের মধ্যেও পাওয়া যায়। সেটা হচ্ছে উত্তরাখণ্ডের কোন অংশ? না, সেটা হচ্ছে উত্তর অংশে। চলে আসে এর সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে। এই যে হিমাদ্রি বা নর্দার্ন, এটা তোমার হচ্ছে নাম হচ্ছে, আদার নেম হচ্ছে গ্রেট হিমালয়। এটার হাইয়েস্ট পিক এবং পার্মানেন্ট স্নো জাস্কার রেঞ্জ। এবং এই যে হাইয়েস্ট পিক, যতগুলো আমাদের ভারতবর্ষে বড় বড় হাইয়েস্ট পিক আছে, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে আমাদের মাকালু, তারপরে তোমার হচ্ছে এই এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সমস্তগুলো কোথায় অবস্থিত? না, হিমাদ্রিতে। হিমাচলে হচ্ছে লেসার হিমালয়। এবং এই যে এখানে হিল স্টেশনগুলো মিসৌরি, নৈনিতাল, এই সমস্তগুলো কোথায় অবস্থিত? হিমাচল হিমালয়ের ফুটিলে। শিবালিক হচ্ছে তোমার, এটাকে আউটার হিমালয় বলা হয়। এবং ইয়াংগেস্ট মাউন্টেন, এবং এখানে কী পাওয়া যায়? দুনস। লার্জেস্ট দুন কি? এটা দেহরাদুনটা হচ্ছে লার্জেস্ট দুন। দেহরাদুনটা হচ্ছে লার্জেস্ট দুন। আর ভোবাই এবং তরাই, এটা তোমার হচ্ছে হিমালয়ের ফুটহিলে, যেটা তোমার হচ্ছে ভাবার এবং তরাই, এটা হচ্ছে হিমালয়ের ফুটহিলসে পাওয়া যায়। এবং এটা তোমার হচ্ছে কি ল্যান্ড? মার্সি গ্রাসল্যান্ড। আর ভাবারের মধ্যে কি থাকে? বোল্ডারের আধিক্য বেশি থাকে, বেশি। ঠিক আছে, চলো একটা পিক্টোগ্রাফিক প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাপারটাকে জেনে নিই। এই যে দেখো, আমাদের যে হিমালয়ের নর্থ থেকে সাউথের, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, কারাকোরাম রেঞ্জ, তারপর নিচে আছে লাদাখ রেঞ্জ, তার নিচে জাস্কার রেঞ্জ, এবং এই দিকে আছে মাউন্ট কৈলাস। তার নিচে এই যে গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, এই যে এই তিনটা, এই যে কারাকোরাম, জাস্কার, এরা কিসের মধ্যে পড়ছে? না, এরা পড়ছে ট্রান্স হিমালয়ের মধ্যে। কিসের মধ্যে? না, ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। আর তার নিচে আছে হিমাদ্রি হিমালয়, একদম এই যে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। তার নিচে আছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয়। তার নিচে আছে শিবালিক হিমালয়। ঠিক আছে, আর এই যে এই অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের পর্বতশ্রেণী বা পূর্বাঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলটা হচ্ছে পূর্বাঞ্চল। নামে পরিচিত। তাহলে জিনিসটা বোঝা গেল। পরবর্তীকালে এটা কিন্তু প্রশ্ন পড়ে যে পরপর এই যে কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং এইখানে একটা লেসার হিমালয় যে পীরপাঞ্জাল, এই চারটা কিন্তু পরপর যে নর্থ থেকে সাউথ পর্যন্ত সাজাও, এটা প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ইন্ডাস্ট্রি টাইপ ইজ ইনভলভড ইন অ্যাক্টিভিটিস লাইক ফার্মিং, ফিশিং অ্যান্ড ফরেস্ট্রি? চাষাবাদ, মৎস্য শিকার এবং বনজ সম্পদ সংগ্রহের মতো কাজগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? প্রাইমারি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি নাকি জেনেটিক ইন্ডাস্ট্রি? উত্তর হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। এগুলো তোমার হচ্ছে প্রাথমিক যে শিল্প, সেখানে অন্তর্ভুক্ত। চলে আসি দেখো এর কিছু ইনফরমেশন নিয়ে। প্রথমে প্রাইমারি ইন্ডাস্ট্রি কী বলা হচ্ছে? যে এখানে তোমার এক্সট্রাকশন অফ র ম্যাটেরিয়াল, মানে মাটির থেকে যেটা ডাইরেক্টলি পাওয়া যায়, সেটা হতে পারে কৃষি, হতে পারে বনজ সম্পদ, হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। ফার্মিং, ফিশিং, মাইনিং, লগিং, এগুলো সমস্তগুলো কি প্রাইমারি সেক্টরের অন্তর্গত। সেকেন্ডারি সেক্টর কি? সেকেন্ডারি সেক্টর হচ্ছে মানে প্রসেসিং এবং ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সেকেন্ডারি সেক্টর বা এটাকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আর প্রাইমারি সেক্টর বা এটাকে আমরা বলতে পারি এগ্রিকালচারাল সেক্টর। বা এগ্রিকালচারাল সেক্টর। টার্সিয়ারি বা এটাকে বলতে পারি আমরা সার্ভিস সেক্টর। এই প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে যে যত সমস্ত যে সার্ভিস রিলেটেড আছে, যে হতে পারে যে আমাদের ট্রান্সপোর্ট, হতে পারে যে টিচিং, হতে পারে ব্যাঙ্কিং, এই সমস্ত যেখানে যেখানে সার্ভিস দেওয়া হচ্ছে, সেটা সমস্তগুলোকে বলা হয় টার্সিয়ারি সেক্টর। ব্যাঙ্কিং, টিচিং, হেলথ কেয়ার, ট্যুরিজম, প্রত্যেকটা সার্ভিস সেক্টর। আর জেনেটিক্যাল সেক্টর কি? যেখানে তোমার হচ্ছে ব্রিডিং, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, পোলট্রি ফার্ম, প্ল্যান্ট নার্সিং অ্যান্ড ক্যাটেল ব্রিডিং, এগুলো সমস্তগুলো কিছু না জেনেটিক্স ইন্ডাস্ট্রি। এখানে জিনের বিভিন্ন কাজকর্ম করা, যেমন ধরো বিটি তোলা, এখান থেকে যে বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, এগুলো সমস্ত কি জেনেটিক ইন্ডাস্ট্রির মধ্যে অন্তর্গত। চলে আসি পরবর্তী প্রশ্নে।
Which of the following crops saw a significant increase in area and productivity due to green revolution in India? ভারতে সবুজ বিপ্লবের ফলে নিচের কোন ফসলগুলোর চাষের এলাকা এবং উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে? ধান এবং তুলা, আখ এবং ডাল, গম এবং ধান, না চা এবং কফি? উত্তর হচ্ছে কি আমাদের হুইট অ্যান্ড রাইস, গম এবং ধান। এবার এই যে ভারতের সবুজ বিপ্লবের সময় কোন ভারতবর্ষের কোন অঞ্চলটাকে বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, পাঞ্জাব না, না বানানটা ভুল করছি, সরি, বাংলা লিখে দাও, যে বানান পারবে না সে বানান বাংলা লিখে দাও, পাঞ্জাব এবং হরিয়ানা। ঠিক আছে, চলো দেখি নিই এর সম্পর্কে কিছু তথ্য। প্রথম হচ্ছে গ্রিন রেভলিউশন। এই যে গ্রিন রেভলিউশন আছে, এটা কোন সময়ে এসেছিল না 1968-এ এর ইমপ্লিমেন্টেশন হয়েছিল। এটা কোন 5-year প্ল্যানিংয়ের সময়? দেখো প্রশ্ন একটা হতে পারে অ্যানুয়াল প্ল্যান, বা যদি অ্যানুয়াল প্ল্যান অপশন না থাকে তখন হবে 3-5-year প্ল্যান। ঠিক আছে, এছাড়া এই যে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কার নাম মাথায় আসে? না, ইনি হচ্ছেন আমাদের MS স্বামীনাথন। এবার এই যে MS স্বামীনাথন, একে কত সালে ভারতরত্ন দেওয়া হয়? না, ইনি পেয়েছেন 2024-এ ভারতরত্ন। এবং এটা যে দেওয়া হয় সেটা পস্থমাস, মানে মৃত্যুর পরে। পস্থমাসে এনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। আর যদি বলে যে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, তখন কি উত্তর হবে? তোমরা একটা কমেন্ট সেকশন জানিও, কমেন্ট করবে। কমেন্ট হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রশ্নটা তোমাদের জন্য রইল। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। মুত্তুস্বামী দীক্ষিতর নিচের কোন সঙ্গীত শৈলীর সঙ্গে জড়িত ছিলেন? কর্ণাটিক মিউজিক, নাকি হিন্দুস্তানি মিউজিক, নাকি ফোক মিউজিক, নাকি কাওয়ালি? উত্তর আমার কর্ণাটিক মিউজিক। কর্ণাটিক সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন মুত্তুস্বামী দীক্ষিত। এবার এই যে যদি প্রশ্ন হয় আমাদের যে ফাদার অফ কর্ণাটিক মিউজিক কাকে বলা হয়? ফাদার অফ কর্ণাটিক মিউজিক উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের পুরন্দর দাস। এবং কুইন অফ কর্ণাটিক মিউজিক? কুইন অফ কর্ণাটিক মিউজিক, এটা তোমরা উত্তর দিবে, কারণ আগের দিন লেকচারে কিন্তু এটা সম্পর্কে ডিসকাশন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও যে কুইন অফ কর্ণাটিক মিউজিক নামে কে পরিচিত ছিলেন। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ এলিমেন্ট ওয়াজ আইসোলেটেড বাই মেরি কিউরি ইন 1898 by extracting the remaining radioactive components of pitch blende after removing uranium? 1898 সালে মেরি কুরি ইউরেনিয়াম অপসারণের পর পিচ ব্লেন্ডের অবশিষ্ট তেজস্ক্রিয় উপাদান থেকে কোন মৌলটি পৃথক করেছিলেন? থোরিয়াম, পোলোনিয়াম, স্ট্রনসিয়াম, নাকি সিসিয়াম? উত্তর হচ্ছে আমাদের পোলোনিয়াম। উত্তর হচ্ছে কি আমাদের পোলোনিয়াম। এই যে উনি পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন, তার জন্য এনাকে কী দেওয়া হয়? এই যে মেরি কুরিকে কী দেওয়া হয়? গট নোবেল প্রাইজ ইন 1911 সালে। ইনি এই পোলোনিয়াম প্লাস কিসের জন্য? না, রেডিয়াম আবিষ্কার করার জন্য ওনাকে দেওয়া হয়, প্লাস রেডিয়াম। তাহলে উত্তরটা কী দিল? পোলোনিয়াম এবং রেডিয়াম, এই দুটো মৌল আবিষ্কার করার জন্য মেরি কুরিকে কী দেওয়া হয়? নোবেল প্রাইজ। কত সালে? 1911 সালে। আর এটার উত্তর কি, যে মেরি কুরি কোন তেজস্ক্রিয় উপাদান থেকে মৌলটি পৃথক করেছিলেন? সেটা হচ্ছে তোমার পোলোনিয়াম। চলো এর সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে কিনা দেখিনি আমরা।
এই তো দেখো পোলোনিয়াম অ্যাটম নম্বর 84 ডিসকভার্ড বাই মেরি কুরি ইন 1898 ফ্রম প্লিচবেলেন্ড। থোরিয়াম হচ্ছে অ্যাটমিক নাম্বার 90, একে কে আবিষ্কার করেছিলেন না জেকব ভার্জিলাস ইন 1828। স্ট্রনসিয়াম একে আইডেন্টিফাইড বাই অ্যাডার ক্রফোর্ড ইন 1790। আর সিজিয়াম এর অ্যাটমিক নাম্বার 55 ডিসকভার্ড বাই বুনসেন অ্যান্ড কিরচফ ইন 1860 ইউজিং স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। Which is the most attractive and unique festival of Assam where the barter system comes alive? আসামের সবচেয়ে আকর্ষণীয় এবং অনন্য উৎসব কোনটি যেখানে আজও বিনিময় প্রথা জীবন্ত হয়ে ওঠে? চিকালকালো, মাদাই, জোনবিল মেলা নাকি শিগমো? উত্তর হচ্ছে আমার জানবিল মেলা। এরপর এই যে দেখে নিই এর সম্পর্কে কী তথ্য আছে। এই যে চিকালকালো মেলা, এটা কোথাকার ফেস্টিভ্যাল? এটা তোমার হচ্ছে গোয়ার ফেস্টিভ্যাল। কখন পালিত হয় না? মনসুন বর্ষার সময় পালিত হয়। মাদাই এটা কোথাকার? এটা ছত্তিশগড়ের ফেস্টিভ্যাল। এবং এটা কারা পালন করে? যে গন্ড কমিউনিটির যারা ট্রাইবাল পিপল আছেন তারা এটাকে সেলিব্রেট করেন। শিগমো কোথাকার? শিগমো হচ্ছে গোয়া। এটা কোথাকার? স্প্রিং ফেস্টিভ্যাল। তাহলে চিকালকালো এটা হচ্ছে গোয়ার ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে মনসুনের সময় পালন করা হয়। মাদাই এটা ছত্তিশগড়ের ফেস্টিভ্যাল যেটা গন্ড কমিউনিটির লোকজন সেলিব্রেট করেন। শিগমো এটাও গোয়ার ফেস্টিভ্যাল, এটা হচ্ছে স্প্রিংয়ের সময় ফেস্টিভ্যাল, বসন্তকালের উৎসব। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ইফ দ্য গভর্নমেন্ট ডিসাইডস টু প্রাইভেটাইজ এ মেজর পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি হোয়াট মাইট বি অ্যান আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস? সরকার যদি একটি বড় সরকারি শিল্পকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেয় তবে তার একটি অনাকাঙ্ক্ষিত ফলাফল কী হতে পারে? রিডাকশন ইন করাপশন, দুর্নীতি হ্রাস, ইমিডিয়েট ইনক্রিজ ইন পাবলিক রেভিনিউ, সরকারি রাজস্বের তাৎক্ষণিক বৃদ্ধি, এনহান্সমেন্ট অফ অপারেশনাল এফিসিয়েন্সি, কার্যক্ষমতা বা দক্ষতার উন্নতি, পোটেনশিয়াল মনোপলিস্টিক প্র্যাকটিসেস, একচেটিয়া কারবারের সম্ভাবনা। কোনটা বলছে? অনাকাঙ্ক্ষিত, আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, মানে খারাপ ফল কি হতে পারে? উত্তর কি? একচেটিয়া কারবারের সম্ভাবনা। পোটেনশিয়াল মনোপলিস্টিক প্র্যাকটিসেস, ধরো কোনো একটা বিশেষ কোম্পানি, ধরো আমি একটা এক্স কোম্পানি আছে, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি আছে, তিনটে কোম্পানি ধরো সার্টেন একই টাইপের গুডস বানায়। এবারে ধরো আমি যদি মানে এক্সের কোম্পানিটারও বেশি যদি সে কী করবে? মনোপলি ক্রিয়েট করবে, মানে একচেটিয়া, মানে তার জিনিসপত্র বিক্রি বাজারে হঠাৎ করে বেশি বেড়ে যাবে, বাকি কোম্পানিগুলো কিন্তু বিক্রি কমে যাবে হঠাৎ করে। তাহলে এই যে একচেটিয়া মনে হবে, এটা কিন্তু পাবলিকের জন্য খারাপ, যারা মানে কনজিউমার, পাবলিক বা কনজিউমার তাদের জন্য খারাপ। কারণ একচেটিয়া হলে কী করবে? এই যা দাম ঠিক করবে সেটা দাম হবে। কিন্তু অপরদিকে যদি বাজারে থাকে কী বলে কম্পিটিশন থাকে, তখন কী হয়? একটা আমরা রিজনেবল প্রাইসে কোনো একটা মানে রিজনেবল প্রাইস বলতে পারি বা কোনো একটা কম্পিটিটিভ প্রাইসে আমরা যে কোনো প্রোডাক্ট পাই। তাহলে এই জন্য, এবং যদি হঠাৎ করে যে বেসরকারিকরণ করা হয় না সরকারি শিল্পকে, তাহলে সেক্ষেত্রে কী হয়? যে একচেটিয়া কারবারের সম্ভাবনা বেশি বেড়ে যায়। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? ইফ দ্য গভর্নমেন্ট ডিসাইডস টু, আচ্ছা এটা একই প্রশ্ন, সরি, পোটেনশিয়াল মনোপলিস্টিক প্র্যাকটিস, যা একটা প্রশ্ন বাদ দিয়ে দিয়েছি, একচেটিয়া কারবারের সম্ভাবনা। চলে আসি পরবর্তী প্রশ্নে। গরিব কল্যাণ রোজগার অভিযান ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন হাউ মেনি স্টেটস? ভারত সরকার কতগুলি রাজ্যে গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করেছিল? 4, 7, 6 নাকি 5? উত্তর হচ্ছে 6, 6টি রাজ্য। কী কী 6টি রাজ্য? না তোমার হচ্ছে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা আর ঝাড়খণ্ড। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা এবং ঝাড়খণ্ড, এই 6টি রাজ্যে কিন্তু প্রথম এই যে গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করানো হয়েছিল। কত সালে লঞ্চ করা হয়? এটা লঞ্চ করা হয়েছে আমাদের লঞ্চড ইন 2020। কিসের জন্য? না তোমার হচ্ছে প্রোভাইডিং লাইভলিহুড ফর দ্য মাইগ্রেন্টস ওয়ার্কার্স, প্রোভাইডিং লাইভলিহুড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এই যে কোভিড-19 সময় যেটা তোমার হচ্ছে বিভিন্ন যে ওয়ার্কার্স তারা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল তারা যখন বাড়ি ফিরছে, তাদেরকে কী করছে? লাইভলিহুড প্রোভাইড করার জন্য এই গরিব কল্যাণ রোজগার অভিযানটা চালু করেছিল কত সালে? 2020 সালে। চলে আসি পরবর্তী প্রশ্নে।
A player team needs to win 2 consecutive points immediately after dash to win the game as per the International Tennis Federation norms. ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী একটি গেম জেতার জন্য কোন অবস্থার পর একজন খেলোয়াড় বা দলকে পরপর 2টি পয়েন্ট জিততে হয়? অ্যাডভান্টেজ নাকি সেট নাকি ডিউস নাকি লাভ? উত্তর আমার এখানে ডিউস। ডিউসের ফলে কি হয়, যে যখন ডিউস হয়ে যাবে তখন কিন্তু গেম জেতার জন্য পরপর একজন খেলোয়াড়কে 2টি পয়েন্ট জিততেই হবে। তাহলে চলো দেখিনি আমার কাছে কী কী এর এক্সট্রা ইনফরমেশান অ্যাভেলেবেল আছে। এখানে কিছু টেনিস রিলেটেড টার্মিনোলজি দেওয়া আছে। এই যে লাভ হচ্ছে কি, যেখানে 0 পয়েন্ট, এটা কোনো পয়েন্ট নয়, নীল 0 পয়েন্ট, ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড লাভ মিনিং 1 বা 0, যেখানে কারো কোনো পয়েন্ট নেই, সেটা হচ্ছে লাভ। ডিউস হচ্ছে এ টাই অফ স্কোর অফ 40-40, যেখানে দুজনেরই উভয় পক্ষেরই 40-40 টাই অফ থাকবে, তখন এরপর একে পরপর 2টো পয়েন্ট জিততে হবে, যে উইনার হবে। অ্যাডভান্টেজ কোনটা? দে স্টেট দ্যাট হোয়ার এ প্লেয়ার নিডস অনলি 1 more পয়েন্ট উইন দ্য গেম। যখন কেবল তার একটা পয়েন্ট জিতলে একটা প্লেয়ার সেই গেমটা জিতে যায়, তাকে বলা হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হলো? উত্তর হচ্ছে ডিউস। চলে আসি পরবর্তী প্রশ্নে। In which of the following Buddhist texts are the rules mentioned for Buddhist monks and nuns? নিচের কোন বৌদ্ধ গ্রন্থে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য নির্ধারিত নিয়মাবলীর উল্লেখ রয়েছে? ধম্মপদ, অভিধম্ম পিটক, বিনয় পিটক নাকি সুত্ত পিটক? উত্তর হচ্ছে বিনয় পিটক। তাহলে এই যে আমাদের বুদ্ধিস্ট যে মানে এটা তোমার রিলিজিয়াস টেক্সট, তার নাম কি? তার নাম হচ্ছে ত্রিপিটক। এই যে ত্রিপিটক কথার অর্থ কি? বাস্কেটস বা ঝুড়ি। ত্রিপিটক হচ্ছে 3টে ঝুড়ির কম্পাইলেশন। কি 3টে ঝুড়ি? না, তোমার হচ্ছে এই যে সুত্ত পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। চলো দেখে নিই এই প্রসঙ্গে আর কি আমার কাছে ইনফরমেশন আছে। বিনয় পিটক এটা তোমার হচ্ছে কি, এটা হচ্ছে রুলস অফ ডিসিপ্লিন, যে কন্ডাক্ট অফ মংস অ্যান্ড নানস অ্যান্ড সংঘ অ্যাডমিনিস্ট্রেশন, যে ওই একটা সংঘতে কীভাবে মংস এবং নানরা থাকবেন বা কীভাবে তাদের কন্ডাক্ট হবে, সেটা কোথায় লেখা থাকে, সেটা হচ্ছে বিনয় পিটকে। সত্যপিটকে কি? সত্যপিটকে হচ্ছে ডিসকোর্স অফ বুদ্ধা সারমনস অন এথিক্স অ্যান্ড ডক্ট্রিন, মানে বুদ্ধার যে সমস্ত ডক্ট্রিনগুলি দিয়েছেন বা যে সমস্ত নীতি, সে সমস্ত নীতিগুলো কোথায় আছে, সেটা সত্যপিটকে আছে। আর অভিধর্ম পিটক হচ্ছে এই যে বুদ্ধিস্ট যে লিটারেচার, সেটা তার ফিলোসফি, বুদ্ধার যে টিচিং, বিভিন্ন যে বুদ্ধা যেগুলো বাণী বা তার যে কী বলবো, তার যে প্রচার, তার যে বাণীগুলো প্রচার করেছিলেন, সেইটা কোথায় কম্পাইল করা আছে, সেটা হচ্ছে অভিধর্ম পিটকে। তার পেছনে যে ফিলোসফিটা, সেটা কোথায় লেখা আছে? অভিধর্ম পিটকে। এবং এই যে বিনয় পিটক এবং সত্য পিটক, এটা কিন্তু ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে কম্পাইল করা হয়েছিল বাই আনঙ্গ অ্যান্ড উপালি। কখন হয়েছিল? না, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। নিচের মধ্যে কোনটি বেসরকারি শিল্পের উদাহরণ? অবশ্যই উত্তর কি আমার? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিস্কো। আমাদের ভারতের টাটা, ভারতের কোম্পানি টাটা। এই যে চলো দেখিনি এর সম্পর্কে আমাদের কী কী তথ্য আছে। আর দেখো, প্রথম হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা কি? এটা হচ্ছে একটা মহারত্ন, কিন্তু প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর মহারত্ন। এবং এই সেলটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1973-তে কিন্তু সেলের প্রতিষ্ঠা। এবার হচ্ছে ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এটাও কিন্তু একটা মহারত্ন কোম্পানি, এবং এটার প্রতিষ্ঠা কত সালে? এটা প্রতিষ্ঠা 1964। এলআইসি একটা তোমার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাবলিক সেক্টর। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না, 1956-এ। আর টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আমাদের ভারতবর্ষের মানে ফাউন্ডিং স্টিল কোম্পানি, সেটা হচ্ছে টিস্কো কত সালে প্রতিষ্ঠা হয়? না, 1907, মানে ডিউরিং আমাদের স্বদেশী মুভমেন্ট। এবং এটা স্টার্ট কবে হয়েছিল? 1910 থেকে এর অপারেশন চালু হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে। জে থমসন নোন ফর ডেভেলপিং হুইচ মডেল ইন 1898? জে থমসন 1898 সালে কোন মডেলটি তৈরির জন্য পরিচিত? গোল্ড ফয়েল মডেল, নাকি প্লাম পুডিং মডেল, নাকি ডাবল স্লিট মডেল, নাকি অয়েল ড্রপ মডেল? উত্তর আমার প্লাম পুডিং মডেল। কি উত্তর? না, প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং, যে এরকম একটা প্লাম থাকবে, ক্ষীর থাকবে, এই পুডিং থাকবে, তার মধ্যে কিছু এরকম
কিশমিশের দানার মধ্যে জিনিসটা থাকবে, তাহলে এই যে বাইরেটা ধাত্রটা এটা তোমার হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ, আর এই যে এইগুলো হচ্ছে নেগেটিভ, মাইনাস ভি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার রাদারফোর্ডের প্লাম পুডিং মডেল, সরি রাদারফোর্ড না, জে থমসনের। দেখি এর প্রসঙ্গে আমাদের কি কি এক্সট্রা ইনফরমেশন আছে। প্লাম পুডিং মডেল, সায়েন্টিস্ট জে থমসন, এখানে হচ্ছে ফার্স্ট ইন্টারনাল মডেল অফ দ্য অ্যাটম। অ্যাটমের যে প্রথম যদি বলি কেউ মোটামুটিভাবে ইয়েতে মানে মডেলের একটা স্ট্রাকচার, অ্যাটমের মডেলের স্ট্রাকচার একটা গঠন করার মানে স্ট্রাকচার দেওয়ার ধারণার পোষণ করেছেন, সেটা হচ্ছে আমাদের জে থমসন। গোল্ড ফল এক্সপেরিমেন্ট, আর্নেস্ট রাদারফোর্ড, এর মাধ্যমে কী হয় যে অ্যাটমিক নিউক্লিয়াস কিন্তু আবিষ্কার হয়, ওই যে যেটা তোমার হচ্ছে 0.0004 মিলিমিটারের একটা পাতলা পাতের মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রনগুলোকে এই কী বলে ক্যাথোডে চালিয়েছিলেন, সেটা হচ্ছে গোল্ড ফল এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে রবার্ট মিলিকান, এটা যে মেজার দ্য চার্জ অফ ইলেকট্রন, মানে এই যে অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমেই কিন্তু ইলেকট্রন যে চার্জ সেটা জানা গেছিলো। কত ইলেকট্রনের চার্জ? 1.6 × 10⁻⁹ কুলম। এইটা যে ইলেকট্রন যে চার্জ, এই চার্জ জানা গেছিলো কিসের মাধ্যমে? না অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর ডবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা তোমার থমাস ইয়ং, এটা ডেমনস্ট্রেটেড দ্য ওয়েভ নেচার অফ লাইট, যে লাইট যে একটা ওয়েভ সেটা কোন একটা এক্সপেরিমেন্টের জন্য প্রমাণিত করা যায় না, সেটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেখানে ওই লাইটকে দুটো তোমার স্লিটের মাধ্যমে পাস করলে ভিতরে একটা এরকম তোমার হচ্ছে একটা ফ্রিজ দেখতে পাওয়া যায়, যেখানে তোমার হচ্ছে ওই একদিকে আলোক দশা অন্ধকার দশা, আবার আলোক দশা অন্ধকার দশা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এবং এটা যেটা প্যাটার্ন তৈরি হয় সেটাকে ব্যতিচারের প্যাটার্ন বা ইন্টারফারেন্স প্যাটার্ন বলা হয়। চলো এরপরে পরবর্তী প্রশ্ন। দশাইন এবং তিহার আর পপুলার ফেস্টিভ্যাল অফ হুইচ এ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া? দশাইন এবং তিহার ভারতের কোন প্রতিবেশীদের জনপ্রিয় উৎসব? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল নাকি পাকিস্তান? উত্তর হচ্ছে আমার নেপাল, উত্তর হচ্ছে আমার নেপাল। নেপাল দশাইন এবং তিহার, এই দশাইন এবং তিহার নেপালের একটি জনপ্রিয় উৎসব। ঠিক আছে, চলো দেখে নিই এর মধ্যে আরও কী কী এক্সট্রা ইনফরমেশান আছে অ্যাভেলেবেল আমাদের কাছে। এই যে নেপাল, নেপাল হচ্ছে দশাইন, তিহার, হোলি, ছট, এগুলো নেপাল উৎসব। বাংলাদেশ উৎসব কি? পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, দুর্গাপূজা। শ্রীলঙ্কাতে ভেসাক, সিংঘালা অ্যান্ড তামিল নিউ ইয়ার। পাকিস্তানে কি ঈদ উল ফিতর, ঈদ উল আধা, বসন্ত ইন সাম রিজনস। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ট্রাইবাল ডান্সেস ইজ প্রিভিলেন্ট ইন দ্য আরাকু ভ্যালি নিয়ার বিশাখাপট্টনম? বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় নিচের কোন ভারতীয় উপজাতির নৃত্যটি প্রচলিত? বাগরুম্বা নাকি ধিমসা নাকি ঝুমুর নাকি বরদৌছাম? উত্তর কি? উত্তর হচ্ছে ধিমসা, ধিমসা। চলো দেখি নি এর প্রসঙ্গে আমার কি কি এক্সট্রা ইনফরমেশান অ্যাভেলেবেল আছে। এই যে ধিমসা, এটা কোথায় দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশে। এটা তোমার হচ্ছে কারা সেলিব্রেট করে? না পর্জা ট্রাইব। বাগরুম্বা এটা কোথায়? আসামে। এটা কারা সেলিব্রেট করে? না বোডো ট্রাইব। ঝুমুর, এটাও আসামে। এটা কি ট্রি গার্ডেন যারা কমিউনিটি থাকে তারা ঝুমুর এই উৎসবটা পালিত করেন, এই ডান্স সরি। আর বরদৌছাম এটা কোথাকার? অরুণাচল প্রদেশে। কারা? না তোমার হচ্ছে সেরডুকপেন ট্রাইবরা কিন্তু এটা সেলিব্রেট করেন। তাহলে আজকের 25টা কোশ্চেনের সেট এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এভরিওয়ান আমার কোশ্চেনের সাথে থাকার জন্য। অবশ্যই তোমরা যে হোমওয়ার্কগুলো দেওয়া হলো, যে হোমওয়ার্ক কোশ্চেনগুলো দেওয়া হলো, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং যার উত্তরটা সঠিক হবে তাকে আমরা পিন কমেন্টে এবং লাভ রিয়াক্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে আমাদের